আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম ঢাকায় আসবে বেগম জিয়ার চিকিৎসায় সহায়তা দেওয়ার জন্য। সকালে রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা তিনি জানান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে 5 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ চলছে তার চিকিৎসা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে হাসপাতালের সামনে ব্রিফিং করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন, তাই কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। আজই বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। ডাক্তার জাহিদ জানান, খালেদা জিয়া বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন ও দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান তিনি। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলেও জানান ডাক্তার জাহিদ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির সর্বশেষ খবর আপনাদেরকে জানাতে চাই। তো এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, এবং তার সেই বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন তার মধ্যে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়া সেটি নিতে পারছেন, এবং যে মেডিকেল বোর্ডের থেকে যে চীনের যে টিমটি এসেছিলেন গতকাল সেটিও কিন্তু যুক্ত রয়েছে, এবং তিনি এখনও সিসিইউতে রয়েছেন, এবং আজকে যুক্তরাজ্য থেকেও আরেকটি টিম আসবে, তারাও এই সশরীরে বেগম খালেদা জিয়াকে দেখবেন এবং পরবর্তী যে পদক্ষেপগুলো নেওয়া যায় সেগুলো নেবেন। এবং যে বিষয়গুলি এখন উঠে এসছে তার যে এখনকার অবস্থা, তাকে বিদেশে নেওয়া কেন হচ্ছে না বা কবে নেওয়া হবে, কোন সময়টি নেওয়া হবে, সে প্রশ্ন কিন্তু রাখা হয়েছিল। তবে তিনি যেটি বলেছেন জাহিদ হোসেন, যে এখন তার যে শারীরিক যে অবস্থা, এই অবস্থায় তাকে নেওয়া হবে কিনা সেটি জানা যাবে যে যুক্তরাজ্য থেকে যে মেডিকেল বোর্ড বা যে টিমটি আসছে সেই টিম আসলে সিদ্ধান্ত নেবে তার পরবর্তী পদক্ষেপগুলো কি হবে তার চিকিৎসার ক্ষেত্রে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন ধরনের খবর বের হচ্ছে তার এই শারীরিক অবস্থা নিয়ে, সেটি পুরোটাই গুজব, এবং সেটিকে কান না দিয়ে এই যে জাহিদ হোসেন যে বক্তব্যগুলো রাখছেন এবং দল থেকে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সেটি যাতে দেশবাসী গ্রহণ করে সেটি জানানো হয়েছে। এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কিছুক্ষণ আগে আমি দেখেছি স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি গাড়ি হাসপাতালে প্রবেশ করতে, এবং তার আগেও সেনাবাহিনীর একটি গাড়ি প্রবেশ করেছে। অর্থাৎ তার যে নিরাপত্তা ব্যবস্থার যে জোরদারের যে বিষয়টি রয়েছে সেটি করা হচ্ছে। কেননা আমরা দেখেছি যে 23 নভেম্বর যখন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয় তখনই
বিএনপির সিনিয়র অনেক নেতা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এখানে ভিড় জমিয়েছিলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ এখন যেটি হবে যে এসএসএফ যখন পুরো বিষয়টি যখন তারা দায়িত্বটা নিয়ে ফেলবেন, আসলে যে কেউ আসলে বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশ করার সে সুযোগটি আর থাকছে না, এবং যে পরবর্তী যে পদক্ষেপগুলো আছে তার চিকিৎসা এবং নিরাপত্তার বিষয়টি সার্বিক কিন্তু তদারকি করা হবে। যে জাহিদ হোসেন রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, তিনি সার্বক্ষণিক সেই ব্যবস্থাটি তিনি করবেন। এবং এখন যদি বলা যায় যে শারীরিক অবস্থা অপরিবর্তিতই রয়েছে, অর্থাৎ তিনি যে সিসিইউতে রয়েছেন বেশ কয়েকদিন ধরেই সেখানেই তিনি রয়েছেন, এবং ডাক্তাররা তাকে সার্বক্ষণিক যে চিকিৎসার ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে যে তিনি যখন ভর্তি হন তখন তার কিছু শ্বাসকষ্ট ছিল, অর্থাৎ এবং তিনি শ্বাসকষ্ট নিতে একটু সমস্যা হচ্ছিল। এখন তাকে যেটা হচ্ছে কৃত্রিম উপায়ে শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যাতে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন, এবং তার যে অন্যান্য যে জটিল যে রোগগুলো রয়েছে সেগুলো যাতে কিভাবে আসলে ধীরে ধীরে একটু নিয়ন্ত্রণে আনা যায় এবং তাকে একটু ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেইটুকু আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন তার নিযুক্ত যে ডাক্তাররা রয়েছেন তারা। আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালের সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করা হবে। এছাড়া তার নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থাপনা ও রাজনৈতিক মর্যাদা বিবেচনায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। কুমিল্লায় বিভিন্ন মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর মধ্যে কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা যুবদলের আয়োজনে হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল দোয়া মাহফিলের আয়োজন করেছে। ফরিদপুর জেলা যুবদলের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সেলস রিপ্রেজেন্টেটিভ যারা তারা আসে, দেখবেন যে বিভিন্ন প্রেসক্রিপশনের ছবি উঠায় যে ওই সাহেবকে তো এত ফ্যাসিলিটি দিয়েছি, দেখি উনি প্রেসক্রিপশনে আমাদেরকে কি ফ্যাসিলিটিটা দিল, আমাদের কোম্পানির ঔষধটা লেখলো কিনা। এটা যে কত বড় করাপশন, এটা হায়াত মৌতের একটা ব্যবসা। সেই জায়গায় এই ধরনের অন্যায় অবিচার করা হচ্ছে মানুষের উপরে। সাধারণ মানুষ কিন্তু এগুলো বুঝে না। সাধারণ মানুষ বড় ডাক্তার দেখে একটা ফেইথ রেখে তার কাছে চলে গেছে, আর ওই মানুষটা তার এই ট্রাস্ট এবং ফেইথের প্রতি ব্ল্যাকমেইলিং করে তিনি তার উপরে ট্যাক্স বসাই দিচ্ছেন, যেটা তার হওয়ার উচিত নয়। এটা শুধু মেডিসিনের ক্ষেত্রে না, আমাদের দেশে সাধারণ অসুখ নিয়েও কোথাও কোথাও গেলে স্পেসিফিক ইনভেস্টিগেশনের কথা না লিখে অনেকগুলা জুড়ে দেওয়া হয়। কারণ ওই ডায়াগনস্টিক সেন্টারগুলো আবার ওনাদের সাথে বেনিফিটের পার্টনারশিপ করে, নট ইনভেস্টমেন্ট পার্টনারশিপ। ওনাদের ইনভেস্টমেন্ট অর্থটুকু যে ওনার একটা পরিচিতি আছে, উনি একজন চিকিৎসক, উনি কোনো একটা পদে চেয়ারে বসে আছেন, এইটাই তার ইনভেস্টমেন্ট।
এখন তিনি ওখান থেকে হয় পার্সেন্টেজ পাবেন, না হয় এই ধরনের কমিশন পাবেন, একটা কিছু তিনি বুক করবেন। আমি যতটুকু হালাল এবং হারামের সীমা বুঝি, নির্দ্বিধায় বলতে পারি এগুলো সম্পূর্ণ হারাম। হারাম দিয়ে আগুন দিয়ে আপনি পেট ভরবেন কার জন্যে? আপনি তো এত টাকা খেয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না, পরেও যেতে পারবেন না, ভোগও করতে পারবেন না। আপনি রেখে যাবেন আপনার সাকসেসরদের জন্য, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি তাদের জন্য। আপনি সেই জিম্মাদারি নিয়ে আদালতে আখেরাতে আল্লাহর দরবারে হাজিরা দিবেন যে এদের জন্য আপনি জনগণকে ধোঁকা দিয়েছেন, জনগণকে শোষণ করেছেন, জনগণের সম্পদ আপনি লুণ্ঠন করেছেন। আপনি একজন ধোঁকাবাজ, একজন শোষক এবং আপনি একজন লুণ্ঠনকারী। দেখছিলাম মিরপুরে ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য। আগামী নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতি সন্তোষজনক হলেও নির্বাচনে বড় চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সকালে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। এ সময় ইইউ এর রাষ্ট্রদূত বলেন, জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়েছে সিইসির সাথে। ইসির আগাম প্রস্তুতি সন্তোষজনক জানিয়ে মিলার বলেন, পর্যবেক্ষক হিসেবে সংস্থাটি বেশ কয়েকজনকে নিয়োগ দিয়েছে। আগামী নির্বাচনে ইসিকে লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। I was impressed by the level of advanced preparation of the Election Commission and the advanced consideration of the logistical challenges that holding an election and a referendum on the same day will imply. What I want to add is that the European Union recognises the commitment and the professionalism of the Bangladesh Election Commission and its capacity to run well-prepared elections. সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু সংস্কার বাস্তবায়িত হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে না। এজন্য গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীর সিডাম মিলনায়তনে সুজন আয়োজিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, অতীতের জালিয়াতি ও বিতর্কিত নির্বাচনের জন্য দায়ী নির্বাচনকালীন সময়ে সরকারের পক্ষপাত দুষ্টতা, নির্বাচনী অঙ্গনে দুর্বৃত্তায়ন, টাকার অশুভ প্রভাব, নির্বাচন কমিশনের অপারগতা ও ক্ষমতার ভারসাম্যহীনতা। এজন্য সুষ্ঠু নির্বাচন সহ টেকসই গণতান্ত্রিক উন্নয়নে আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের বিকল্প নেই বলে মত দেন তারা। সেই সাথে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা করা সহ নির্বাচন সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানানো হয়। 2008 সাল থেকে আওয়ামী লীগের সব প্রার্থীদের যে সম্পদ সেই আকাশচুম্বী হয়েছে। গড় সম্পদ আওয়ামী লীগের ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে, অর্থাৎ এই ক্ষমতা জনকল্যাণের জন্য ব্যবহৃত না হয়ে ব্যক্তির কল্যাণের জন্য, ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তির অর্থবিত্তের মালিক হওয়ার জন্য ব্যবহৃত হয়। তো এটার যদি উত্তরণ না ঘটে, সংস্কার করলেও আমরা কিন্তু যে সুষ্ঠু নির্বাচন করতে পারলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটার সম্ভাবনা খুব ক্ষীণ। সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী যেন দেশে ঢুকতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। ইলেকশনের সময় আমাদের সত্যি ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইন্ট্রুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন এই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সফলতার সাথে কাজ করছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, পার্বত্য অঞ্চলেও সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় সক্ষম। রাজধানী ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত সামাজিক নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রবন্ধ আলোচনা অনুষ্ঠানের শেষে তিনি এই মন্তব্য করেন। পাহাড়ি নৃগোষ্ঠীর চাহিদা ও জনসংখ্যা ভিত্তিক প্রকল্প গ্রহণ না করায় বিভিন্ন নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে তিনি জানান।
গবেষণায় উঠে আসে সামাজিক নিরাপত্তায় নেয়া বিভিন্ন পরিকল্পনায় স্থানীয় নৃগোষ্ঠীর পর্যাপ্ত অংশগ্রহণ না থাকায় ফলপ্রসূ হচ্ছে না এসব প্রকল্প। এই মুহূর্তে অন্তত 10টার মতো দেশে বাংলাদেশের সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় কর্মরত আছেন এবং উল্লেখযোগ্য অবদান রাখছেন, আন্তর্জাতিক জাতীয় স্বীকৃতি পেয়েছেন। এটিকে কিন্তু তারা একটা বলবো যে নিজেদের জন্য ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা এবং মর্যাদা এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তাদের সম্মান সেনাবাহিনীর উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ আমি মনে করি যে তারা সরকারের সহায়তায় তারা নিজেদের উদ্যোগে কিন্তু পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের বৈধতার প্রশ্নে আপিলের শুনানি হয়েছে আজ। আগামীকাল এ বিষয়ে শুনানি হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, বিশ্বের কোথাও গণঅভ্যুত্থান পরবর্তী সরকার গঠনে উচ্চ আদালতের মতামত চাওয়ার নজির নেই। একই সঙ্গে সংবিধানের 106 অনুচ্ছেদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে মূল্যায়ন জুলাই স্পিরিটকে অবমূল্যায়ন হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে ভিন্ন মত তুলে ধরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের স্বার্থে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হবে কিনা সেটা একান্তই রাষ্ট্রপতির এখতিয়ার। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। উৎপাদনে নতুন রেকর্ড স্থাপন করেছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এক প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন, রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট গত নভেম্বর মাসে 700 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। এটি একটি উল্লেখযোগ্য জাতীয় মাইল ফলক, যা বাংলাদেশের যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে সর্বোচ্চ মাসিক উৎপাদনের রেকর্ড। এই ছিল দুপুরের খবরে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।